স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। বিশ্বের নানা প্রান্তে চলচ্চিত্র উৎসবে যুক্ত হচ্ছেন নির্মাতারা। ছবির প্রদর্শনী ছাড়া আর কোনোভাবে মাত্রা পাচ্ছে কিনা উৎসবগুলো, কি ভাবছেন সংশ্লিষ্টরা, এসব নিয়ে আজকের আলোচনা উৎসবের ছবি। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন IFFSA টরন্টোর বেঙ্গলি অ্যাফেয়ার্সের পরিচালক আনোয়ার আজাদ, চলচ্চিত্র নির্মাতা গোলাম রব্বানী বিপ্লব এবং চলচ্চিত্র নির্মাতা নূর ইমরান মিঠু। স্বাগত আপনাদের। আনোয়ার আজাদ, একটু প্রথমে জানতে চাই যে সব মিলিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে যে উৎসবগুলি হচ্ছে চলচ্চিত্র, সেখানে বাংলাদেশি নির্মাতারা আসলে কতটুকু নিজেদেরকে কানেক্ট করতে পারছে, যোগাযোগটা কিভাবে হচ্ছে, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা? সুন্দর প্রশ্ন। আসলে এটা আসলে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেহেতু একটা ফেস্টিভ্যালের ডিসাইডিং জায়গাতে বসে আছি, এটা হলো, আমি একটু তার আগে একটু ব্রিফলি বলে নিই। এটার নাম হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো। আমরা ওটাকে শর্টে বলি ইফসা টরন্টো। তো এটাতে আসলে নেক্সট ইয়ার দিস ইয়ার উইল বি দ্য 8th ইয়ার, অষ্টম। 8 বছর থেকে, এটা 9 বছর থেকে, কিন্তু ফার্স্ট ইয়ারে এটার নাম ডিফারেন্ট ছিল, তারপরে 8 বছর এখন। তো গত 5 বছর থেকে এটাতে আমরা বেঙ্গলি ফিল্মটাকে আমরা প্রতি বছরই নতুন নতুন ভাষা অ্যাড করা হয় এখানে। তো আমরা গত 5 বছর থেকে বাংলা ভাষাটাকে ঢুকানোর পরে আই টুক ওভার যে ডিরেক্টর অফ বেঙ্গলি অ্যাফেয়ার্স, বাংলাদেশ আর কলকাতার বাংলা ছবিগুলো আমি কোঅর্ডিনেট করি। তো আমি ঢোকার পরে, যেহেতু আমি বাঙালি, আমি বাংলাদেশের ছেলে, আর একটা ফেস্টিভ্যালের একটা জায়গাতে বসে আছি এবং যেখানে বিভিন্ন ভাষার, আমরা একটু বলে নিই, এখানে 17টা বিভিন্ন ভাষা এখন পর্যন্ত, কারণ ইটস কস্টলি প্লাস লট অফ থিংস ইনভলভ এর সাথে, যার জন্য আমরা প্রতি বছর একটা দুটো ভাষা করে অ্যাড করতেছি, যাতে আমরা এটা ঠিকমতো সবাইকে দেখাতে পারি। তো এটাতে বাংলা অ্যাড করলাম আমরা 2014-এ। হওয়ার পরে আপনাকে একটা ফ্যাক্ট বলি, যেখানে এখন দেখা যাচ্ছে যে ওখানে বাংলা ছবিগুলো এখন আমরা সবচেয়ে বেশি দর্শক পাচ্ছি। হ্যাঁ, আর বাংলা ছবিগুলো আমরা ডিফারেন্ট থিয়েটারে, যেখানে আমরা ছবিগুলো স্ক্রিনিং করি হলো সিনেপ্লেক্সে, মোস্ট অফ দেম সিনেপ্লেক্সেই করি আসলে, আর অন্য জায়গায় আমরা যাই না। তো আমরা বাংলা ছবিটার জন্য ওখানে একটা ল্যান্ডমার্ক বিল্ডিং আছে, যেটার নাম হলো আগা খান ফাউন্ডেশন থিয়েটার। ওখানে ফিল্ম ফেস্টিভ্যালগুলোই হয়, হট ডগ, এরকম ডকুমেন্টারি সব এই ধরনের স্ক্রিনিংগুলো হয়। গত 3 বছর থেকে সেখানে কিন্তু আমরা শুধু বাংলাটা করি। এটা আমাদের বাংলা ছবির জন্য ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, কারণ যেখানে সিনেপ্লেক্সে সব জায়গায় দেখানো হচ্ছে অন্যান্য ভাষার ছবি, আর সেখানে বাংলা ছবিগুলো আমরা ওখানে দেখাচ্ছি। আর দেখানোর পরে আমরা দেখছি আমরা প্রচুর দর্শক পাই। এবং আমার মনে হয় যে এই বাংলা ছবির সাথে জড়িত আমরা যারা, প্লাস আমি নিজে বাঙালি, এটা হওয়ার পরে বাংলা ছবি একটা ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে ওখানে। এবং প্রতি বছরই বাংলা ছবির সাথে সাথে যে ছবিগুলো সিলেক্ট হয় ওখানে যাওয়ার জন্য, এদের সাথে ওদের যারা নির্মাতা, যে ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার, আমরা যাদের ইন্টারেস্টেড হয়, প্লাস সব দিক থেকে টাইম আমরা এদেরকেও নিয়ে, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। প্রচুর লোক ওখানে যাওয়ার সুযোগ পাচ্ছে রিপ্রেজেন্ট করার তাদের ছবিগুলো, এটাই বলতে পারি আপনাদেরকে আমি। এবং একই সঙ্গে আমাদের ছবিটা কি অবস্থায় আছে সেইটা নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখা, এবং অন্য জায়গায় কিভাবে আমরা যেতে পারি সেটারও একটা যোগাযোগ তৈরি করতে। এটা হলো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এটা আসলে আমরা সাউথ এশিয়ান কালচারটাকে প্রমোট করতেছি। সুতরাং বাংলা ছবি ওখানে যাওয়ার পরে আমরা যেভাবে আগাচ্ছি, হ্যাঁ, এবং বাংলা ছবির যে মার্কেটটা হচ্ছে, শুধু এটা না, একই সাথে আমরা এখন কি দেখতে পাচ্ছি, গত 4-5 বছর থেকে টরন্টো সহ বিভিন্ন জায়গায় আরও অনেকে ইন্টারেস্টেড হয়ে কমার্শিয়ালি ছবিগুলো রিলিজ দিচ্ছে, বিভিন্ন আদার ফিল্ম যেটা ওখানে কমার্শিয়াল রিলিজ হয় না, সেই ছবিগুলোই আমরা আসলে সিলেক্ট করি আসলে, সব দিক থেকে মিলে। তো আমার মনে হয় এটা এই যেদিকে যাচ্ছে, আমরা খুবই ভালো অবস্থায় যাচ্ছি, ভালো অবস্থানে যাচ্ছি দিন দিন। এটা গোলাম রব্বানী বিপ্লব, আপনার কাছে একটু আসি যে চলচ্চিত্রর একটা সময় পর্যন্ত একটা প্ল্যাটফর্মই সীমাবদ্ধ ছিল, এখন প্ল্যাটফর্ম অনেক বাড়ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা নির্মাতা আছেন তাদের কাছে বার্তাটা কি যাচ্ছে, আমরা নতুন নতুন প্ল্যাটফর্মগুলিতে যুক্ত হতে পারছি কিনা? ধন্যবাদ। আসলে না, আনোয়ার আজাদ ভাই যেটা বলছিলেন, যে ওনার কথা থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে আসলে বাংলাদেশের সিনেমা কিন্তু স্প্রেড করছে। সেটা কত ব্যাপকভাবে স্প্রেড করছে সেটা আমরা সেই আলোচনায় যেতে চাচ্ছি না। আমি যেটা মনে করি যে এই যে
বিস্তার লাভ করছে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে, এটি একটা অনেক বড় প্রাপ্তি এবং নানাভাবেই কিন্তু এই বিস্তারটা হচ্ছে। সারা পৃথিবীতে এখন একটা বড় বড় বিতর্কের বিষয়, আসলে সিনেমা হল থাকবে কি থাকবে না। হ্যাঁ, কেউ বলছে না সিনেমা হল থাকবে না, মানুষ আর সিনেমা হলে গিয়ে সময় নষ্ট করবে না, এটা অনেকেই বলছে। তার প্রেক্ষিতেই কিন্তু অ্যামাজন, নেটফ্লিক্সের মতো বিশাল ইনভেস্টমেন্ট এসে হাজির হয়েছে। আবার কেউ কেউ বলছে না, একটা সোশ্যাল সামাজিক যোগাযোগের জায়গা হিসেবে হলেও সিনেমা হল থেকে যাবে কিছু। তো সিনেমা হল থাকুক না থাকুক, একটা কথা সত্যি যে এই যে অনলাইনে সিনেমা দেখা, এই যে প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গার প্ল্যাটফর্ম, আমরা পৃথিবীব্যাপী অ্যামাজন বা নেটফ্লিক্স জনপ্রিয়, আরও একটা অনেক বড় প্ল্যাটফর্ম কিন্তু আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি। আমি জানি কেউ কেউ মানে তারাও বাংলাদেশের ছবি নেওয়ার জন্য আলাপ আলোচনা চলছে, সেটা হচ্ছে ব্লকচেইন। ব্লকচেইন হচ্ছে চাইনিজ প্ল্যাটফর্ম, এবং আপনারা অনেকে হয়তো জানেন যে চায়নাতে কিন্তু ইউটিউবে ছবি দেখা যায় না, জিমেইল ইউজ করা যায় না, তার সব তাদের নিজস্বই আছে। তো ব্লকচেইন হচ্ছে তাদের নিজস্ব, ব্লকচেইনও কিন্তু একটা অনেক বড় মার্কেট। খুব সম্প্রতি নেটফ্লিক্সে কিন্তু মিঠুর কমলা রেকর্ড ছবিটা কিন্তু মানে দেখানো হচ্ছে। এর আগে ফারুকির দুটো ছবি দেখানো হয়েছিল, পিঁপড়াবিদ্যা টেলিভিশন, এবং আমাদের যে এবার ইমপ্রেস 6টা ছোট ছবি দিয়ে একটা অ্যান্থোলজি ফিল্ম সিরিজ করেছে, সেটাও কিন্তু নেটফ্লিক্স নিয়ে নিয়েছে। তার মানে কি নেটফ্লিক্সে আমাদের দরজাটা খুলছে, এবং আমি আশা করি হয়তো 10 বছর পর দেখা যাবে যে নেটফ্লিক্স নিয়মিতভাবে বাংলা ছবি কিনছে, কারণ বাংলাদেশে নেটফ্লিক্সের ইউজারও বেড়ে যাচ্ছে। এই যে ব্লকচেইন এখন যোগাযোগ করছে ছবির জন্য, ইভেন ব্লকচেইন পুরনো ছবিও কিনতে চায়। তাদের লজিকটা হচ্ছে যে পুরনো ছবিটা পুরনো ঢাকায় বাংলাদেশে, চায়নার বাজারে এটা পুরাতন নয়, সুতরাং আমরা সেটাকেও ব্লকচেইনে নিতে চাই। তো এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বাংলাদেশের ফিল্ম প্রডিউসাররা ইতিমধ্যেই এক্সপ্লোর করা শুরু করেছে, এবং এরপরে হয়তো আমরা দেখব যে এই প্ল্যাটফর্মগুলো ছবির নির্মাণে লগ্নি করতে আসছে, কারণ তার কন্টেন্ট দরকার, তার ইউজার আছে, তার দর্শক আছে, সেটা করবে। তো সেদিক থেকে এটা খুবই আশাবাদী হওয়ার মতো একটা ব্যাপার যে কোনো চলচ্চিত্র নির্মাতার জন্য। বাংলাদেশে স্পেশালি দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের জন্য তো এটা একটা বড় সুযোগ সামনে আসছে। এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা লম্বা সময় পর্যন্তই আমরা দেখেছি যে আসলে তারা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে ছবিটা দেখানোর জন্য। তৈরির যে পরিশ্রম তার চেয়ে অনেক বেশি পরিশ্রম, কারণ তার জন্য কোনো ধরনের থিয়েটার রেডি নাই এখনো পর্যন্ত, বাস্তবতাটা এখানে। সেখানে যদি একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম তার জন্য চলে আসে, তাহলে সেটা অবশ্যই বিরাট। এবং এই স্ট্রাগলটা কিন্তু সারা পৃথিবীর ফিল্ম মেকারদের, এটা শুধু বাংলাদেশের ফিল্ম মেকারদের জন্য না। নূর ইমরান মিঠু, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নানান ধরনের ফেস্টিভ্যাল, দেশি বিদেশি এবং বিভিন্ন প্রতিযোগিতা, সেখানে প্রতিযোগিতার ব্যবস্থা থাকছে, শেখারও ব্যবস্থা থাকছে, তো বাংলাদেশে আমরা কিন্তু অনেক ফেস্টিভ্যাল বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশে যারা নির্মাতা, যারা চলচ্চিত্রের সঙ্গে কাজ করতে চান, তাদের জন্য এই ফেস্টিভ্যালগুলি কি ধরনের অপরচুনিটি তৈরি করছে? এখন আমার ফেস্টিভ্যালে যাওয়ার অভিজ্ঞতা হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যাক্টর হিসাবে আমি সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে কেরালাতে পিঁপড়াবিদ্যার সময় গিয়েছিলাম। এইবার আমার ছবি নিয়ে আমি প্রথম শ্রীলঙ্কাতে একটা ফেস্টিভ্যালে যাই, তারপরে গোয়াতে যাই, তারপরে আমার চেন্নাইতে আমার ছবিটা দেখাইছে, এরপরে আপনার নেপালে দেখাবে আগামী মাসে, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে। তো আমার এই খুব অল্প অভিজ্ঞতা, আমার এরকম ফেস্টিভ্যালে খুব যে বেশি অভিজ্ঞতা, বিপ্লব ভাইদের তো অনেক দিন ধরে ফেস্টিভ্যালে যান। তো আমার গোয়াতে যে আমি যেটা দেখলাম যে পুরো ভারতের ইফি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের লোকজন, তারা স্টুডেন্টরা, তারা নর্মালি তারা ট্রেনে চড়ে চলে আসছে, ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে, তারা ছবি দেখতেছে, ওখানে ওয়ার্কশপ হচ্ছে, ছবি নিয়ে ডিসকাশন করতেছে, আবার ফিল্ম বাজার, ওইখানে তারা বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছে।
কো প্রোডাকশনের সঙ্গে যুক্ত হচ্ছে। তো পুরো প্রক্রিয়াটা দেখলাম যে আসলে ফেস্টিভ্যাল একটা আরেকটা দুনিয়া, ফিল্মের জন্য একটা বিশাল একটা জায়গা। সেখানে গেলে আপনি বিভিন্ন ছবি দেখতে পারবেন, অন্যান্য আপনার বিভিন্ন দেশের ফিল্ম মেকারদের সাথে বন্ধুত্ব হবে, প্রোগ্রামারদের সাথে পরিচিত হবেন। তো আমার মনে হয় যে এটা বিশাল, মানে এখন এই যে কিছুক্ষণ আগে ভাই যেটা বললেন যে শিল্পে তো মানুষ সবসময় তো মানুষ শিল্পীরা গল্প বলতে চেয়েছে বিভিন্ন মাধ্যমে, পেইন্টিংসে গল্প বলছে মানুষ, মিউজিকে গল্প বলছে, ফিল্মে বলতেছে, একসময় থিয়েটারে বলছে। তো এখন ফিল্মের দেখানোর ধরনেও কিন্তু বদলে গেছে। মানুষের এই যে সোশ্যাল মোবিলিটি, এই যে মানে আরও তো বাড়ছে, এত মানুষ, ভিড়, জ্যাম, এর মধ্যে একটা সময় হয়তো সিনেমা হল থাকবে কি থাকবে না জানি না, কিন্তু মাধ্যমটা বদলে যাচ্ছে। দেখা গেলো এখন মোবাইলে দেখতেছে। তো এই সময় এসে এই যে কানেকশন, আমি যেটা বলছিলাম, ফিল্ম ফেস্টিভ্যালগুলো একটা বিশাল একটা মানে নেটওয়ার্কিংয়ের জায়গা, একটা কানেকশনের জায়গা। আমি এখানে যে আমার কিছু ফ্রেন্ড হয়েছে কোরিয়াতে, কিছু ফ্রেন্ড হয়েছে মেক্সিকোতে, কিছু ফ্রেন্ড হয়েছে ইন্ডিয়াতে। তো এদের সঙ্গে আমি পরিচিত হচ্ছি, তাদের সাথে একটা কানেকশন হচ্ছে যে তারা কি ছবি নিয়ে ভাবতেছে, আমি কি ভাবতেছি, তাদের ওইখানকার প্রডিউসারদের সাথে কথা হচ্ছে। মানে এই যে বিশাল একটা নেটওয়ার্কিং, বা তারা এখন সারা পৃথিবীতে কী ধরনের কন্টেন্ট চলতেছে, সারা পৃথিবীর ছবি দেখার একটা সুযোগ, প্লাস একটা নেটওয়ার্কিংয়ের একটা সুযোগ। তো সব মিলে আমার তো মনে হয় যে বিশাল একটা অপরচুনিটিস সবার জন্য। এবং নেটওয়ার্কিংয়ের প্রসঙ্গটা যখন বললেন যে একটা বড় অপরচুনিটির জায়গা তৈরি হচ্ছে নেটওয়ার্কিং, আর একটা বিষয় হচ্ছে কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, এবং কোন দেশের ছবিগুলি কোন ভাষায় কথা বলছে, সেইটা একটা মানে বুঝে ওঠা, এবং সেই বুঝে ওঠার সঙ্গে নিজেদেরকেও বোঝাপড়া তৈরি করা। সেই জায়গাটায় বাংলাদেশের থেকে যারা মনে করেন বাংলাদেশ, যেমন আজকেও একটা ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল, এটার বোধহয় এটা 17th এডিশন, তাই না? এটা হচ্ছে, আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের এখানে চলচ্চিত্রের সঙ্গে যারা সরাসরি লেগে আছে, অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ বা এর সঙ্গে একটা চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যারা আছে, তাদের সঙ্গে সঙ্গে দর্শকদেরকে কানেক্ট করার ক্ষেত্রে একই রকম এফোর্ট দিতে পারছি কিনা। কারণ আমার দর্শক তৈরি করাটাও নিশ্চয়ই, যেহেতু আমরা এমন একটা স্টেজে আছি যখন আসলে আমরা দর্শক তৈরি করছি, একই সঙ্গে মানে চলচ্চিত্র তৈরি করছি, নিজের ভাষা খুঁজতেছি যে চলচ্চিত্রে আমাদের ভাষাটা কেমন হবে। সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের এই বাস্তবতাটা কীরকম, যেগুলি আছে সেগুলির জন্য আপনাদের কি পরামর্শ? এবং একই সঙ্গে একটা বিরতির পর ফিরে এসে জানতে চাইব যে এই যে সারা বিশ্বে যে একটা মানে আর একটা জায়গা তৈরি হচ্ছে নেটে থেকে শুরু করে, সেইখানের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমরা কতটুকু, কারণ এইটা সত্যি বিপ্লব ভাই যেটা বলছেন যে আসলে 10 বছর পরে, কারণ একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে ছড়িয়ে আছে, ফলে যে কোনো বৈশ্বিক প্ল্যাটফর্ম কিন্তু একটা সময় আমাদেরকে খুঁজে বের করতে নিতে বাধ্য। এখন আমরা সেইটার জন্য নিজেদেরকে যখন খোঁজা হবে, তখন আমরা ওইখানে উপস্থিত থাকতে পারছি কিনা, সেইটার প্রস্তুতিটা খুব জরুরি। আনোয়ার ভাই, আপনার কাছে আর একবার একটু আসি যে আমরা যেই বিষয়টি জানছি যে আমরা অনেক কাজ করছি এবং একই সঙ্গে আমরা নিজেদেরকে কানেক্ট করারও চেষ্টা করছি, যেহেতু আপনি এই কানেকশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছেন। বাংলাদেশ থেকে যখন আপনারা চলচ্চিত্র নেয়ার জন্য যোগাযোগ করেন, তখন এই যোগাযোগটা কীরকম হয়? হ্যাঁ, আর ওয়ার্কশপের মেসেজগুলো আমরা সাথে সাথে দিয়ে দিই যে আমরা এই ওয়ার্কশপে এতজন পার্টিসিপেন্ট এখান থেকে। তো প্রতি বছরই আমাদের বাড়তেছে, এবং আমার এক্সট্রা এফোর্ট থাকে এটার জন্য, যাতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ফিল্ম মেকার ওখানে সাবমিট করে এবং তারা যাতে যেতে পারে, সেটা ফিচার ফিল্ম হোক, শর্ট ফিল্ম হোক, ডকুমেন্টারি হোক। এবং যে ধারাটা আমরা গত 2014 থেকে এখন পর্যন্ত করতেছি, একই সাথে এই বছরও হবে, 2019-এও একই কাজ আমরা একইভাবে আগাচ্ছি। আমি ওইভাবে ওই প্রপোজালগুলো নিয়ে আমি এখানে আসি, আর একই সাথে কাজ শুরু করে দিই, নিজে যোগাযোগ করি যাতে সবাই জানতে পারে। কারণ অনেকেই জানে না, অন্যান্য ফেস্টিভ্যালগুলো তো পার্সোনালি প্রমোট করে না আমার জানা মতে যে জিনিসটা আমি করি। আসলে আমার এফোর্টটা আসলে এইভাবে হয়, একটু ডিফারেন্ট ওয়ে, যেটা অন্যরা করে না। যেহেতু আমি বাঙালি, আমি বাংলাদেশের ছেলে, বহুদিন থেকে বাইরে থাকি, প্রায় 30+ ইয়ার্স কানাডাতে থাকি। তো আমার এফোর্টটা এইভাবেই থাকে, আমি এইভাবেই প্রমোট করি। এবং আমার মনে হয় এইভাবে ইয়াং ফিল্ম মেকাররা যারা, আমি এখানে বিভিন্ন ফিল্ম সোসাইটির সাথেও যোগাযোগ করার চেষ্টা করি
হ্যাঁ, অথবা বিভিন্ন মাধ্যমে। তো আমি তাদেরকে অনেক সময় অনেকের হয়তো আরেকটা জিনিস বলে রাখি এখানে, হয়তো দর্শকরা জানতে পারবে, ফিল্ম মেকাররা, অনেকেরই বাংলাদেশে ক্রেডিট কার্ড সিস্টেম ইয়েগুলো নাই। একটা ফি থাকে প্রত্যেকটা ফেস্টিভ্যালের, কারণ ফি দিয়ে যে সাবমিশনের জন্য ফিটা না দিলে হয় কি প্রচুর সবাই জমা দেয়, ওটা একটা হেডেক হয়ে যায় সবার জন্য, যে এতগুলো আমাদেরকে ছবিগুলো আমরা তো অব্লিগেটেড। এখন 1000 যদি 2 মিনিটের শর্ট ফিল্ম আমাদেরকে সবগুলোই দেখতে হবে, কারণ আমরা তো অব্লিগেটেড, আমরা তো কমিটেড। ওইখান থেকে হয়তো আমরা 10টা নিব, যার জন্য আমি করি কি, আমি সবার সাথে যোগাযোগ করি, যারা যখনই শুনি আমার বিভিন্ন সোর্স আছে, দীর্ঘদিনের কাজ করার আগে সবার সাথে যোগাযোগ হয়ে গেছে একটা, সবাই জানে যে এনার সাথে যোগাযোগ করলে হয়তো এই হেল্পটা আমরা পাবো। তো আমি প্রচুর ওয়েভার কোড আমি দিই প্রত্যেক বছর, যাতে যাদের ক্রেডিট কার্ডে অনেকেরই নাই বাংলাদেশে যে জিনিসটা, বাইরে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে সবারই আছে, এখানে তো এই সুযোগটা স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এক্স্যাক্টলি, কারণ যেহেতু এটা ফরেন কান্ট্রিতে, নর্থ আমেরিকাতে আমাদেরকে ফরেন কারেন্সি ইউজ করতে হবে, এটা তো টাকা দিয়ে হবে না। এইভাবেও কাজ করি, বিভিন্নভাবে কাজ করতেছি আসলে। বিপ্লব ভাই, আপনার কাছে একটু এই মানে একটু যদি এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ব্যাপারটা একটু জানতে চাই, যে বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরকে মানে তাদের প্রডিউসার্স কারা, তারা যখন একটা কাজ করে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যদি যেতে হয় তাহলে তাদেরকে অবশ্যই পোস্ট প্রোডাকশনের অনেক কাজ করতে হয়, যেটার জন্য আমরা ভিজিবলি কোনো ফ্যাসিলিটি দেখি না। এই জিনিসগুলো আসলে কিভাবে মানে তারা করেন? আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের কনসেপ্টটাই কিন্তু এইরকম সারা পৃথিবীতে, যে মেকার নিজেই তার প্রডিউসার, সে নিজেই টাকা জোগাড় করবে, নিজেই ছবিটা নির্মাণ করবে এবং নিজেই ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করবে এবং পরবর্তী ছবি বানানোর উদ্যোগ গ্রহণ করবে। তো পুরো প্রক্রিয়াটাই তো শুনলেই বোঝা যায় যে আসলে কত কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আর বাংলাদেশের মতো দেশে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের অবস্থা আরও বেশি কঠিন, কারণ আমাদের আসলে অনেক কিছুই তো সুশৃঙ্খলভাবে চলে না। রাজনীতি থেকে শুরু করে একদম সিনেমা না হয় একদম অনেক নিচে, কোনো কিছুই আমাদের সুশৃঙ্খলভাবে চলে না। সুতরাং এখানে আমাদের ফিল্ম মেকারদেরকে স্ট্রাগলটা বেশি করতে হয়। তবে সবচেয়ে বড় যে সংকটটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে টেকনোলজিটা যে চেঞ্জ হলো, সারা পৃথিবীতে চেঞ্জ হয়েছে, আমাদের এখানে যে টেকনোলজিটা আসার পর টেকনোলজিটাকে ব্যবহার করবার জন্য যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারলাম না। যারা নিজে কিছু টেকনিশিয়ান তৈরি হয়ে আসছে, জীবিকার প্রয়োজনে তৈরি হয়ে আসছে, আমরা কিন্তু তাদেরকে দিয়েই কাজ করছি। এটা স্পেশালি ফর পোস্ট প্রোডাকশন। এমনকি মানে ডিজিটাল সিনেমাটোগ্রাফির জন্যও যে আমাদের এখানে আমরা কোনো সরকারি বেসরকারি এমন কোনো উদ্যোগ ছিল যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রশিক্ষণের মাধ্যমে কিছু মানুষকে বের করে আনা, এমন কোনো কিন্তু আমি দেখিনি, উদ্যোগ দেখিনি বা সত্যিই দেখিনি। এটাও হতে পারতো, এটা এফডিসিও করতে পারতো বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনও করতে পারতো। প্রাইভেট অর্গানাইজেশনের সম্ভাবনা সুযোগটা কম থাকে। আর এই কথাটা তো সত্যি যে টেকনোলজিটা আমাদের কাছে নতুন। সো আমরা এখানে যারা বিশ্ববিদ্যালয়ে কিংবা ফিল্ম ইনস্টিটিউটে পড়াচ্ছি, অধিকাংশ মানুষই তো আসলে সিনেমাটাকে একাডেমিকভাবে পড়ে আসেননি, কিন্তু সিনেমাটা তো এখানে একটা ইনস্টিটিউটের মধ্যে তো এটা একটা একাডেমিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, যেখানে প্রশিক্ষণ হবে সেখানে সেই সমস্ত অভিজ্ঞ ট্রেনার থাকতে হবে, যারা আবার যথাযথভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পড়াশোনাটা যথাযথভাবে করে এসছে, তাদের দিয়ে হতে হবে। আমাদের এখানে সেটা হয়নি। সিনেমার ডিজিটাল যুগ তো প্রায় 10 বছর হতে চললো, আমরা আনফর্চুনেটলি আমরা এটা পাইনি। সুতরাং যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ডিরেক্টরকেই করতে হয়। এমন ছবিও আমি দেখেছি যে ডিরেক্টর নিজেই চিত্রনাট্যকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর, মানে সবকিছুই আসলে করতে হয় তাকে করতে হয়। এই জন্যই আমি একটু জানতে চাচ্ছিলাম যে এইখান থেকে মুক্তির একটা উপায় নিশ্চয়ই বের করতে হবে। আমি একাই করলাম, কিন্তু আমার জানা থাকলে যে আমি ধরেন এফডিসিতে বা যে কোনো জায়গায় আমি এই
ফ্যাসিলিটিসগুলি আছে যেটার আমার একটা অ্যাক্সেসিবিলিটি সেটা আছে, সেটা facilities আমরা ফ্যাসিলিটিস আছে, যন্ত্র আমরা তো কিনে ফেলি, কারণ যন্ত্র কেনার সাথে আসলে অনেক কিছু যুক্ত, মানে পারচেসের সাথে বাংলাদেশের মতো দেশে অনেক কিছু যুক্ত, সুতরাং পারচেসটা আমরা করে মেশিন চলে আসে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন হ্যাঁ, থাকে না, সেটা থাকে তো একদম বড় সমস্যা, মোটা দাগে। মিঠু ভাই, আপনার কাছে আসবো যে এই যে পরিচালক বা মানে যারা নির্মাণ করতে চাইবেন চলচ্চিত্র, তাদের জন্য চ্যালেঞ্জগুলি কীরকম, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে যারা ধরেন একদম এফডিসির বাইরে যে সংগঠনগুলি আছে, যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তারা কিভাবে এগিয়ে আসতে পারেন বা আসছেন? নূর ইমরান, মিঠু, যে এই যে প্রক্রিয়াটা যেভাবে আসলে একজন মানুষ পরিচালক হয়ে ওঠে, নির্মাতা হয়ে ওঠে, সেই প্রক্রিয়ার মধ্যে এই বিভিন্ন প্রতিষ্ঠান তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে, আসলে সেটাই জানতে চাই। আসলে ফিল্ম মেকার তো আসলে কেউ কাউকে বানিয়ে দিতে পারে না, ফিল্ম মেকার কিন্তু সে নিজে নিজেই হয়ে উঠতে হয়। পরিচালক বানানোর আসলে সেই রকম শিল্পী বানানোর কোনো আসলে প্রতিষ্ঠান হয় না, একজন কবি তো আসলে বানানো যায় না। এখন ফিল্মকে বলা হয় অল ফর্মস অফ আর্ট, প্রায় 14 রকম কলার মিশ্রণ, নানা রকমের আর্টসটাকে একটা সায়েন্সের মধ্য দিয়ে আপনাকে আবার আর্টস হয়ে উঠতে হয় ফিল্মটা, আমার যেটা মনে হয়। তো এইখানে হচ্ছে কি, বাংলা মানে সারা পৃথিবীতেই ফিল্ম কিন্তু খুব নবীন একটা শিল্প মাধ্যম, ধরেন 100 বছর মতো এর বয়স মাত্র। তো প্রত্যেকটা শিল্প মাধ্যমের কিন্তু একটা লিগাসি আছে, দীর্ঘদিনের একটা লিগাসি আছে। পেইন্টিংস বলেন, মিউজিক বলেন, সাহিত্য বলেন। আমাদের দেশে সাহিত্যই দেখবেন যে ইন্ডিয়া থেকে যখন 47-এর দেশ ভাগের পরে আমাদের বাংলা সাহিত্য কিন্তু মানে আলাদা হয়ে গেল। দেন ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির বা হুমায়ুন আহমেদ, এরা এই নদীকেন্দ্রিক বঙ্গদেশের পদ্মা কেন্দ্রিক বা যমুনা কেন্দ্রিক নদীর পাড়ের মানুষের গল্প তাদের কলম দিয়ে তারা লিখলেন। কিন্তু আসলে একটা ফিল্ম মেকার যখন তার গল্পগুলো বলেন, সে ক্যামেরার ভিতর দিয়ে তার গল্পগুলোকে বলেন। তো এইখানে আমার মনে হলো যে মানে লেখক যেমন কলম দিয়েই তার গদ্য তৈরি করেন, কিন্তু ফিল্ম মেকার তো তার গদ্য তৈরি করেন ক্যামেরা, শব্দ, আর্ট, ক্যামেরার অ্যাঙ্গেল, কালার সব কিছু মিলে। তো এইখানে যখন আমাদের যে আগের থেকে যে ছবিগুলো হচ্ছিল, মানে কমার্শিয়াল ছবি যে ধরনের, তো এই ছবিগুলো মূলত হচ্ছে যে আমাদের কলকাতা বা মুম্বাই কিংবা তামিল তেলুগুর কপি ছবিগুলো হচ্ছিল। আর যেমন ওয়ালিউল্লাহর একটা গল্প পড়লে মনে হবে আসলে এটা কিন্তু বাংলাদেশেরই গল্প। তো ওই রকম যে আমাদের যে ফিল্ম মেকার, আমার মনে হয় যে এই যে টেকনোলজির কথা আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম, যে টেকনোলজির থেকেও বড় আসলে আমাদের কন্টেন্ট কি, গল্পটা আমি কিভাবে বলবো। আমাদের আসলে যদি এটা করাইল বস্তির একটা ক্যারেক্টার হয়, তারা কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, কিংবা ধরেন নাগেশ্বরী, কুড়িগ্রামে নাগেশ্বরীর ক্যারেক্টার হলে ওর ভোকাবুলারির শব্দগুলো কেমন। তো আমার মনে হয় যে এই যে বাংলাদেশে এই যে 18 কোটি মানুষের বাংলাদেশ, এদের সংকট, এদের সীমাবদ্ধতা, এদের জীবন নিয়েই গল্প হওয়া উচিত, বা আমাদের ওয়েতে। যেমন কোরিয়ান ছবি হচ্ছে কোরিয়ান স্টাইলে হচ্ছে, মেক্সিকোর ছবি হচ্ছে মেক্সিকোর স্টাইলে হচ্ছে, কিন্তু আমাদের স্টাইলটা কিন্তু এখনো আসেনি আমাদের ফিল্মে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন মানে একটা রাজনৈতিকভাবে আলাদা জাতি, আলাদা দেশ হলাম, তখন আমার চলচ্চিত্রের ভাষাটার মধ্যে সেইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা হয়তো সাহিত্যের মধ্যে অনেক বেশি পাওয়া যায়। কারণ অনেক ম্যাচিউর, আপনি দেখবেন আমাদের যারা প্রধান সাহিত্যিক এখন তো ধরেন গত 10-15 বছরে সেই ধরনের আগের যে ধরনের লিগাসি ছিল সেইটা তো এখন ওই মানের নেই। তাও যারা লেখেন এখন তাদের একটা ন্যূনতম মান আছে, কিন্তু ফিল্মের কিন্তু ওই মানটা আপনি পাবেন না। মানে আমি স্বতন্ত্রতার ক্ষেত্রে বলতেছি যে আপনি কুষ্টিয়া চেনা যায় কিনা, চুয়াডাঙ্গা চেনা যায় কিনা, কিংবা ঢাকা শহর মোহাম্মদপুর চেনা যায় কিনা। যেমন হুমায়ুন আহমেদের গল্প বলে আপনি আজিমপুরের গন্ধ পাইতেন, আজিমপুরে শীত আসছে, আজিমপুরে বর্ষা আসলো, এটা কিন্তু বোঝা যায়। কিন্তু আমাদের যে ফিল্ম, আমাদের যে মেইন স্ট্রিম ফিল্ম, সেগুলো মনে হয় যে কলকাতার বর্ষা যদি আমাদের একটু হয়, কিংবা দেখা গেলো বম্বের বাড়িঘর। অথবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জিওগ্রাফিটা স্ট্যাবলিশই হচ্ছে না আমাদের। হ্যাঁ, জিওগ্রাফি নাই আমাদের সেটের মধ্যে, জিওগ্রাফি নাই। তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা বানায়, বাংলাদেশে যারা বানান বা সারা পৃথিবীতেই যারা বানান, তাদের জন্য কিন্তু সবসময় কিন্তু চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে ফিল্ম কিন্তু আসলে কখনোই কিন্তু এই যে টেকনোলজি বা বাজেট এইটার জন্য কিন্তু আসলে সেই দেশের যে ভাষা দাঁড়ায় না তা না। যে আপনি আব্বাস কিয়ারোস্তামির ছবিগুলো ক্যামেরা দেখা গেলো যে আপনার গাড়ির মধ্যেই আছে, নামছেই না ক্যামেরা।
সে ওই রকম মাস্টার শট বা ক্লোজ শট বা বারবার যাচ্ছেই না, ক্যারেক্টারটা হেঁটে এসে আবার কথা বলতেছে, ও আবার পিছনে চলে গেছে, গাড়ির পিছনে পড়ে গেছে, আবার এসে জানালার ভিতর দিয়ে কথা বলতেছে। সে তার ভাষাটা তার মতো করে ওইখানে দেখছে যে বাজেট কম, তার দেশের কালচার সব কিছু মেনে, যেমন সেন্সরের একটা বিষয় আছে, সব কিছু মিলে তার সংকট থেকেই তার সম্ভাবনা তৈরি করছে সে। হ্যাঁ, তো এইখানে আমার মনে হয় যে ফিল্ম মেকারদের সব জায়গায় তো আসলে সব জায়গায় স্বাধীন চলচ্চিত্রকারদের জন্য, যেমন আমার খুব প্রিয় ফিল্ম মেকার নুরিবিল যে সেলান, উনি যখন ফিল্ম শুরু করলেন, ওনার এক একটা ফিল্মের টিমের লোক হচ্ছে 12 জন 13 জন নিয়ে উনি হচ্ছে যে কান অস্কার কাঁপায় দিচ্ছেন ছবি বানায়। কান অস্কার আমি কোনো বেঞ্চমার্ক ধরছি না যে এটা খুব ভালো ক্রাইটেরিয়া, কিন্তু যে ছবিটা কান পায় আসলেই সেটা একটা তো ভালো ছবি, একটা নতুন কোনো বাঁক আছে তার মধ্যে। তাই বলতেছি ওইটা কিন্তু আসলে বাজেটও কোনো ম্যাটার না, বা মানে কোনো কিছুই ম্যাটার না। সে 10 জন বা 7 জন, ভাই যেটা বললেন যে সে একই ছবিতে আপনার ক্লাইমেটে সে হচ্ছে যে অভিনয়ও করছে, আবার ডিরেক্টরও, আবার কিছু কিছু জায়গায় ক্যামেরাও চালাইছে, মানে একই ডিরেক্টর। তো আসলে সে তার পথটা ওইখানে খুঁজে নেছে তার মতো করে। আপনি ওখানে ইস্তাম্বুল দেখতে পারবেন, মানে আপনি ওনার ছবি দেখলে, বা ওইখানকার পালসটা আপনি এখানে বসে মানে আপনি টের পাবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের ছবি নির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় যে কন্টেন্ট একটা বিশাল বড় সমস্যা। হ্যাঁ, কারণ আপনি ট্যাক্সি নামে একটা ছবি, জাফর পানাহির, একটা মোবাইল ফোন দিয়ে বানানো। তো এখন মনে হচ্ছে যে আসলে আমার দৈন্যতা আসলে ওইটাতেই, টেকনোলজি বা অনেক কিছু এগুলো লাগবে, কারণ এটা খুবই সাউন্ড হইতে হবে। কিন্তু তারকোভস্কি একটা কথা বলছে যে আসলে অনেক ভোগ বিলাসের মধ্যে আসলে শিল্প তৈরি হয় না, সংকট থেকেই শিল্প তৈরি হয়, আপনার যাতনা থেকেই শিল্প তৈরি হয়। তো ঘটনা হচ্ছে যে এটাই আমার মনে হয় যে আসলে ফিল্ম মেকারদের এখন যারা ফিল্ম বানায় বা বানাতে চায়, সবচেয়ে আগে জরুরি আসলে আমি কি বলবো, কেমন করে বলবো। হ্যাঁ, আপনি আমার মনে হয় এই জায়গাটাই আমাদের সবচেয়ে বেশি জোর দেয়া দরকার। বিপ্লব ভাই, আমি বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। কেমন করে বলবো আমার ভাষাটা, সেই ভাষাটা খোঁজার ক্ষেত্রে আমরা, এবং এই ভাষা খোঁজার ক্ষেত্রে যে সবাই মিলে একটা ভাষা খুঁজতে হবে এরকম না। আসলে এইখানেই এটা শিল্প এবং একই সঙ্গে বিজ্ঞান, যখন দেখা যাবে যে শিল্পের ভাষাটাও কোনো এক জায়গায় একটা বিজ্ঞানের দ্বারা স্পর্শ হচ্ছে এবং মনে হচ্ছে যে একই রকম, আপনি এটা দেখলে মনে হবে যে এটা বাংলাদেশেরই ছবি, ওইখানেই তখন শিল্প আর বিজ্ঞানের একটা বলা যায় যে সমন্বয় ঘটে। সেই জায়গাটায় আমরা যাওয়ার ক্ষেত্রে সেইখানে কিন্তু আবার শুধুমাত্র এক্সট্রা অর্ডিনারির ক্ষেত্রে আপনারটা ঠিক যে সেটা তৈরি করা যায় না, কিন্তু একটা মানে কি বলে এক্সেলেন্ট প্রোডাকশন, এটা কিন্তু মানে থ্রু স্কুলিং এটা সম্ভব। হয়তো স্কুলিং এর মাধ্যমে আপনি এক্সট্রাঅর্ডিনারি একটা কাউকে তৈরি করতে পারবেন না, সেইটা অবশ্যই ন্যাচারালি হতে হবে। কিন্তু যখন একটা বড় ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি তখন আবার এক্সেলেন্টেরও লাগতে হবে। বিপ্লব ভাই, এই যে মানে আমরা বলছি একটা ভাষা খুঁজে ফেরা, এবং সেই প্রচেষ্টাটাও আছে। আমরা যদি গত কয়েক বছরের চলচ্চিত্র দেখি, স্বাধীন চলচ্চিত্র, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, সব জায়গায় এই চেষ্টাটা আছে। এবং এখানে এখন একটা জায়গা দরকার যে সেইটা প্ল্যাটফর্মটা যে অনেক বড় হয়েছে সেটা দেখা, এবং লক্ষ্যটা যে আরও অনেক বড় হওয়ার কথা। এই দুইটা জিনিস দিয়ে আমরা এই কমিউনিটিটাকে কিভাবে মোবিলাইজ করতে পারি? সে কথাটা মিঠু বলল, সেটা হচ্ছে যে আসলে ফিল্ম মেকার তো কেউ প্রতিষ্ঠান তৈরি করে না সত্যি, কিন্তু ফিল্ম মেকারকে যখন আমরা একজন আর্টিস্ট হিসেবে চিন্তা করি বা কনসিডার করি, শিল্পী হিসেবে তাকে কেউ তৈরি করে না। একটি প্রতিষ্ঠান তাকে কিছু কাজ শিখিয়ে দেয় হাতে কলমে, যে কিভাবে কাজটা করতে হয়, প্রক্রিয়াগুলো শিখিয়ে দেয়, এর চেয়ে বেশি কিছু না। ফিল্ম মেকারের মূল সম্পদ যেটা, সেটা হচ্ছে তার ভাবনার জগৎটা, চিন্তার প্রকৃতিটা, উনি কিভাবে চিন্তা করেন, কিভাবে ভাবেন, কিভাবে প্রকাশ করতে চান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা গড়ে ওঠার জন্য একটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনি ব্যক্তি জীবনে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছেন। হ্যাঁ, যেটা তারকোভস্কির কোটেশন দিয়েও বললো যে আসলে প্রাচুর্যের মধ্যে থেকে হয় না। এটা আরও অনেকেই এই ধরনের কথা বলেছেন, সিনেমার জন্য বলেছেন, কবিতার জন্য, সাহিত্যের জন্য বলেছেন। এটা সত্যি আমাদের এখানে একটা জটিল অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম, কিন্তু আমি মনে করি যে এখন সেখান থেকে একটা ইতিবাচক জায়গার দিকে আমরা যাচ্ছি। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবে না, কিন্তু আমরা যদি আমাদের সিনেমার পিছনে যাই, আমরা বলি যে আমাদের সিনেমার সোনালী দিন, আমরা বলি আমাদের সিনেমার স্বর্ণযুগ। হ্যাঁ, আসলে সেই সময়ে
আমরা কি আমাদের সেই সময়ের ফিল্ম মেকাররা অনেক বড় বড় ফিল্ম মেকার ছিলেন কি সেই সময়, আমরা কি আমাদের নিজস্ব সিনেমার ভাষা তৈরি করবার কোনো চেষ্টা উদ্যোগ ছিল? আমরা কি সেটা দেখতে পাই আমাদের সিনেমার অতীতে? আমরা সত্যিই পাই না, বরং আমরা যে কথাটা বলছি, আমরা উত্তম সুচিত্রার এক্সটেনশন দেখতে পাই। তার মানে আমরা কলকাতার সিনেমার এক্সটেনশন দেখতে পাই। আমরা স্বাধীনতার পরে বাংলাদেশের সিনেমার নিজস্ব ভাষা, এই যে নতুন একটা ন্যাশন গড়ে উঠছে, এই ন্যাশনের নিজস্ব প্রকাশভঙ্গি, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু যে কারণে আমাদের বাবা মাদের জেনারেশনে কিন্তু উত্তম কুমার ওইটাই আইডিয়াল সিনেমা কিন্তু, এবং সেটাই কিন্তু আমাদের এখানে কন্টিনিউ করেছে। 90s-এর শেষের দিকে বা দুই একটা বিচ্ছিন্ন উদ্যোগ হয়তো ছিল, দুই একটা বিচ্ছিন্ন উদ্যোগ আপনি জহির রায়হানের কখনো আসেনিতেও পাবেন। কারণ জহির রায়হানের কখনো আসেনি, কিন্তু কখনোই আসেনি না, আমি বলছি জীবন থেকে নেয়া প্রথম ছবিটা কি সঙ্গম, না জহির রায়হানের প্রথম ছবি, এটা কখনো আসে, হ্যাঁ কখনো আসেনি, সরি কাছের কখনো আসেনি, কিন্তু তার কন্টেম্পোরারি সিনেমার সঙ্গে তার যে প্রকাশভঙ্গি সেটা কিন্তু যায় না। কিন্তু ব্যাপক অর্থে এই ইন্ডাস্ট্রি তার নতুন ভাবনা তৈরি করার, নতুন প্রকাশভঙ্গি তৈরি করার চেষ্টা করেছে, উদ্যোগ করেছে, সেটা কিন্তু আমরা পাই না। বিচ্ছিন্ন দু একজন করেছে, জহির রায়হানের পর আলমগীর কবির করেছে, আরও দু একজন ফিল্ম মেকার করেছেন। এটা 90-এর দশকে এসে কিন্তু একটা ধারা হিসাবে দাঁড়ালো, যেটা শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে, পরবর্তীতে যেটা আমাদের এখানে বিকল্প ধারার চলচ্চিত্র হিসেবে আইডেন্টিফাই করা হলো। তারাই কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ওই ধারাটাই কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের এসে আরও মানুষজন যুক্ত হয়েছে। তখন সংগঠন কেন্দ্রিক ছিল, এখন আর এই ফিল্ম মেকাররা কিন্তু সংগঠন কেন্দ্রিক নাই। এখন এই ফিল্ম মেকাররা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। তো সেই দিক থেকে আমার মনে হয় এটা আমরা দেখতেই পারি যে 10টা ছবি হচ্ছে, আসলে ছবি তো দাঁড়াচ্ছে না, কোথায় এই ছবির স্ট্যান্ডার্ডটা কোথায় হবে। তবে আবার একই সঙ্গে এটাও বিপ্লব ভাই ঠিক যে ভাষার কথা যখন আমরা বলবো তখন একটু সময় দিতে হবে, এবং যদি আমরা ট্রেন্ডটা দেখতে পাই, যেটা আমার কাছে মনে হয় যে আমরা এখন যারা নতুন ফিল্ম মেকার আসতেছে তাদের ভিতরে সন্ধানটা আছে যে আমি আসলে উত্তম সুচিত্রার এক্সটেনশন হতে চাই না, আমার একটা ডিফারেন্ট স্টোরি নিয়ে আমি কথা বলতে চাই, নতুনভাবে কথা বলতে চাই, সেই প্রক্রিয়াটা আমার কাছে খুবই উৎসাহব্যঞ্জক লাগে এখনকার সময়। একদম আমি সেই কথাটাই সেটাই বলছি যে এখন কিন্তু একটা নতুন ভাষা খোঁজার চেষ্টা হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিনেমা নিয়ে ফোকাস হয়েছে আন্তর্জাতিক যে সমস্ত বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে। তারা কিন্তু এই বাংলাদেশের সিনেমার এই নিউ ওয়েভটাকেই কিন্তু কানেক্ট করছে। ওনারা কিন্তু এই যে পুরাতন যেটা উত্তম সুচিত্রার এক্সটেনশন, সেটাকে কিন্তু বাংলাদেশের সিনেমা হিসেবে মানে খুঁজছে না, কানেক্ট করছে না, তারা নতুন ধারাকে করছে। সেদিক থেকে আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের সিনেমার নতুন ভাষা, নতুন প্রকাশভঙ্গি আমরা তৈরি করতে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা দেখলে যেন বাংলাদেশকে পাওয়া যায় ভাষাটা, এবং তার কারণ হচ্ছে তাহলে আমরা নিজেরাও অনেক বেশি কানেক্ট করতে পারবো, আর ইন্টারন্যাশনাল অডিয়েন্সের পক্ষেও তারা তো আসলে দেখতে চায় নতুন একটা দেশ, নতুন একটা সংস্কৃতি। আমাদের অনেক কিছুর সীমাবদ্ধতা তো আছেই। আসলে আমরা কত বছর ধরে পেইন্টিং দেখতে অভ্যস্ত, মানে আমরা যদি আমাদের মানে হিস্ট্রিতে যাই, কত বছর ধরে আমরা পেইন্টিং দেখতে অভ্যস্ত। কারণ এটা আপনি তো দেখছেন ছবি, এই ছবিটা চলমান ছবি হয়ে আসছে, তার মানে আমার সাংস্কৃতিক অনুশীলনটা আমি একদম শেষ সময় চলে আসছি, আমি একটু আনোয়ার আজাদ ভাইয়ের কাছে শেষ কথা হিসেবে জানতে চাই যে আপনাদের ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা যেতে চান তাদের প্রক্রিয়াটা কি, কখন থেকে ওপেন হয়, একটু যদি আমার দর্শকদেরকে একটু। আমাদের প্রক্রিয়াটা আমরা ওপেন করি অক্টোবর মাসে প্রতি বছর। মনে করেন যে লাস্ট অক্টোবর 2018-এ আমরা ওপেন করেছি। আমাদের ওয়েবসাইট আছে www.ifsatoronto.com। ওখানে গেলেই দেখা যাবে যে সাবমিশন 2019, ওখানে চলে যাবে, যাওয়ার পরে ওই প্রসিডিউরটা ফলো করবে, আর তাহলেই ওখানে জমা দিতে পারে। আর ওখানে সব কিছু সব ফর্মালিটিসগুলো লেখা আছে, কন্ডিশনগুলো। আর এইটাই নিয়ম আর কি। আমরাও চাই বাংলাদেশ থেকে প্রচুর শর্ট ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যেটা বিপ্লব ভাই বলে যে নতুন ধারা, এবং আমরা কিন্তু ওই জিনিসগুলোকেই, আপনি যদি আমাদের গত 4-5 বছরের ছবিগুলোর সিলেকশন দেখেন, আপনি
আপনি একটু আঁচ করতে পারবেন যে আমরা যারা এখানে রিলিজ হচ্ছে না অথবা নতুন ছবি নিয়ে এসছে, আমরা কিন্তু ওই ছবিগুলো বেছে বেছে নিয়ে যাই, হ্যাঁ, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এখনও আশা করবো আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলি, যারা আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি টুডে এখানে এসে আপনাদের সাথে উপস্থাপন করতে, আমরা ইফসা টরন্টো, যে আমি একজন উৎসব সংগঠক হিসাবে, তো আপনার ওয়েবসাইটে যান, আপনাদের ছবিগুলো জমা দেন, এবং ইফসা টরন্টো এখানে বাংলা ছবির একটা প্রচুর সম্ভাবনা আছে এবং সুযোগ প্রতি বছরই বাড়ছে, এবং বাংলাদেশ এবং কলকাতা থেকে পার্টিসিপেশনের প্রচুর সুযোগ, যেটা অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালে হয় না, কারণ এটা আসলে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। আর একটা জিনিস বলে রাখি, আমাদের ইফসা টরন্টো হলো লার্জেস্ট সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন নর্থ আমেরিকা। ইটস এ হিউজ। আমাদের এটা 15+ ডেজ, এই 2019 200+ ফিল্ম, 50+ ইভেন্ট, 17 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 7 ডিফারেন্ট সিটি। শুধু টরন্টোতে করি না, আমরা 7টা শহর ব্যাপী জিনিসটা করি আমরা। ইটস এ হিউজ, অনেকেই জানে না, কিন্তু যারা যারা আজকাল যাচ্ছে তারা জানে সবাই। আমরাও এটা চাই আপনাদের মাধ্যমে বলতে যে ইটস ইজি প্রসিডিউর, জাস্ট ওয়েবসাইটে যে করবেন। আর এর মধ্যে যদি আমি অনেককে চেনেন আপনারা, আমার সাথে যোগাযোগ করলে হবে। আমরাও মনে করি যে অবশ্যই যারা উৎসাহী তারা যোগাযোগ করবে, ইফসার ওয়েবসাইটে যাবে। তো আমরা মনে করি শুধু ইফসা না, সারা পৃথিবীতেই যেসব একইভাবে অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেখানেও আমাদের নির্মাতারা যাবেন। আমাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববারে।